আজ তোমাদের এমনই এক ভূতের কাহিনী শোনাচ্ছি। এ কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত, কাজেই এটা যে নির্ভেজাল সত্য কাহিনী এ নিয়ে তোমাদের কাছে আমি হলফ করে বলতে পারি। আমার একজন খুব নিকট আত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MA BL, কিন্তু ওকালতি করে না। বেসরকারি অফিসে আইন বিভাগের উচ্চ পদস্থ অফিসার। থাকতো পাইকপাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে। বান্ধবীটি এক স্কুলের শিক্ষিকা। জীবন দুজনের বেশ ভালোই কাটছিল। ছুটির দিনে সিনেমা কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হলো। পাত্র উচ্চশিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানায় আধা মালিক। আরতি আমার কাছে এসে দাঁড়ালো। আপনি তো অনেক কিছুর সন্ধান রাখেন, আমাকে একটা বাড়ি খুঁজে দিন। জিজ্ঞাসা করলাম কি কিনবে। না ভাড়া নেব, খুব বড় দরকার নেই, দুজনে থাকবার মতন, একটু যেন ভালো এলাকায় হয়, আর দক্ষিণ কলকাতায় দেখবেন, কারণ ওর কারখানাটা কালীঘাটে। আমি নিজে থাকি বালিগঞ্জে, একেবারে লেকের কাছে। পরদিন থেকে আমি খোঁজা শুরু করে দিলাম। শুধু নিজে নয়, গোটা দুয়েক দালালকেও লাগিয়ে দিলাম। অনেক বাড়ির সন্ধান এলো, কিছু নিজে, কিছু আরতিকে সঙ্গে নিয়ে দেখতে লাগলাম। আরতি বেশ খুঁতখুঁতে মেয়ে, কোনো বাড়িই তার পছন্দ হলো না। কোনো না কোনো কারণে সব নাকচ করে দিল। 3 মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল। পার্কের সামনে প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে, খান 3 কামরা, বারান্দা, বাথরুম, আবার ওরই মধ্যে এক ফালি উঠানো আছে। সেই অনুপাতে ভাড়াও বেশি নয়, 220। বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন। এ বাড়ির আরতির পছন্দ হয়ে গেল। শুধু আরতি নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সেদিনই 2 মাসের ভাড়া আগাম দেওয়া হলো। মাসখানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো। নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে। উঠোনের পাশে সারি সারি টব, দেশি ফুল, বেল, জুঁই যেমন আছে তেমনি বিদেশি ফুল, ডালিয়া, পপি, হলিহকও রয়েছে। এমন বাসা খুঁজে দেওয়ার জন্য আরতি, আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল। এরপর অনেক দিন আরতির সঙ্গে দেখা হয়নি। অফিসের কাজে দিল্লিতে যেতে হয়েছিল। সেখানে মাস 3 কাটিয়ে কানপুর, সেখানেও 1 মাসের উপর লেগে গেল। কলকাতায় ফিরলাম প্রায় 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছি, আরতি এসে ঢুকলো। প্রথম নজরেই মনে হলো চেহারাটা একটু মেলান। আরতি ভিতরে চলে গেল। বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার উপর বসে আছে। আমাকে দেখে বলল, আপনার সঙ্গে কথা আছে। কি বলো, শরীর খারাপ নাকি? চেহারাটা তোমার কেমন দেখাচ্ছে? আরতি মুখ তুলে বলল, রাত্রে একেবারে ঘুম হচ্ছে না। সে কি, ডাক্তার দেখাও, নইলে শক্ত অসুখে পড়ে যাবে। ডাক্তার কিছু করতে পারবে না? তার মানে বাড়িটা ভালো নয়। সে কি, স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাস প্রচুর। সেসব কিছু নয়, অন্য ভয় আছে। আমি ঠিক বুঝতে পারছি না। আরতি কিছুক্ষণ কি ভাবলো, তারপরে আস্তে আস্তে বলল, ও বাড়িতে আমরা দুজনে ছাড়াও অন্য একজন আছে। অন্য একজন আছে? হ্যাঁ, তাকে মাঝে মাঝে গভীর রাতে দেখা যায়। অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত, শুনতেই চাইতো না। কিন্তু আমি মৃত্যুর পরে আত্মার অস্তিত্বে বিশ্বাসী। আমার স্থির ধারণা, যারা অতৃপ্ত কামনা বাসনা নিয়ে এ পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হয়, তারা আবার ফিরে আসে, কখনো বায়বীয় মূর্তি, কখনো মানুষ রূপ ধরে। ফেলে যাওয়া সংসারে মাঝখানে ঘুরে বেড়ায়। কি ব্যাপার, খুলে বলো তো। বলছি। আরতি কোলের উপর রাখা ভ্যানিটি ব্যাগটা পাশে নামিয়ে রাখলো। সহজ হয়ে বসে বলতে লাগলো, মাস 2 আগে হঠাৎ খুটখাট শব্দে ঘুম ভেঙে যায়। মনে হলো বাইরের ঘরে যেন কার পায়ের আওয়াজ। আশিস পাশেই শুয়েছিল। তার ঘুমের বহর তো জানোই। বুকের ওপর দিয়ে 1 ব্যাটালিয়ন সৈন্য চলে গেলেও তার ঘুম ভাঙবে না। কাজেই তাকে ডাকার চেষ্টা না করে নিজেই উঠে পড়লাম। ভীতু এ বদনাম কেউ দিতে পারবে না, বরং সবাই জানে আমি রীতিমতো সাহসী। প্রথমে জানলা দিয়ে দেখলাম, কিছু দেখা গেল না, কিন্তু খুটখাট শব্দ ঠিক চলতে লাগলো। মনে হলো খড়ম পায়ে দিয়ে কে যেন পায়চারি করছে, অথচ কোনো লোককে দেখা গেল না। রাতের মাংস রান্না হয়েছিল। হাড়ের টুকরো রান্নাঘরের প্লেটের উপর পড়েছিল। খুব সম্ভবত ইঁদুর সেই হাড়ের টুকরো বাইরের ঘরে নিয়ে এসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে
আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। তখনও ঘুম এলো না। একবার ঘুম ভেঙে গেলে চট করে ঘুম আমার আসে না। এপাশ ওপাশ করতে লাগলাম। পাশের লোকটি অকাতরে নিদ্রা যাচ্ছে। নাক দিয়ে বিচিত্র ধ্বনি বের হচ্ছে। ঘরে হালকা সবুজ রঙের একটা বাতি জ্বলছিল। অন্ধকারে আমি ঘুমোতে পারি না। এ আমার ছেলেবেলার অভ্যাস। হঠাৎ দেখলাম দীর্ঘ একটা ছায়া আলোকে আড়াল করে এ ঘর থেকে অন্য ঘরে চলে গেল। চমকে উঠে বসে পড়লাম। আশিসকে ডেকে বললাম, এই ওঠো ওঠো, ঘরের মধ্যে কে ঢুকেছে? আশ্চর্য মানুষ, চোখ খুলল না। পাশ ফিরতে ফিরতে বলল, ফ্লিক করে দাও। ছায়াটা সরে সরে বাইরের দেওয়ালের সঙ্গে মিশে গেল। আর দেখা গেল না। আমি তখন বিছানার উপর উঠে বসেছি। মনকে বোঝালাম, এ শুধু চোখের ভুল। তা না হলে ছায়া দেখা গেল অথচ মানুষকে দেখা গেল না, তা কি করে হতে পারে? ভূতের কথা ভাবতেও পারিনি, কারণ ভূত আছে এমন অদ্ভুত কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। আমি খুব মনোযোগ দিয়ে আরতির কথা শুনলাম। এবার বললাম, তারপর দিন 20 সব স্বাভাবিক, কোনো গোলমাল নেই। সে রাতে ভয় পেয়েছিলাম ভেবেই হাসি পেত। একেবারে ছেলে মানুষই কাণ্ড। আশিস কারখানার কাজে দিন 4 জন্য জামশেদপুর গিয়েছিল। বাড়িতে আমি একলা। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। এবারে একেবারে স্পষ্ট দেখলাম দীর্ঘ একহারা চেহারা, খালি গা, কাঁধের উপর ধপধপে সাদা উপবীত, কোঁচাটা ভাঁজ করে সামনে গোঁজা, মাথায় পাকা চুল, দুটি চোখ জবা ফুলের মতো লাল, গালে খোঁচা খোঁচা দাড়ির মধ্য দিয়ে উঁচু চোয়াল দেখা যাচ্ছে। লোকটি ঊর্ধ্ব দৃষ্টি, হাতে শক্ত একটা দড়ি, উপর দিকে কি যেন খুঁজছে। সেই মুহূর্তে শরীরে সব রক্ত জমে হিম শীতল হয়ে গেল। দু হাতে বুকটা চেপে ধরেও দ্রুত স্পন্দন কমাতে পারলাম না। মনে হলো তখনই হার্ট ফেল করব। বিকৃত কণ্ঠে বললাম, কে কে ওখানে? লোকটি উপর থেকে দৃষ্টি নামিয়ে আমার দিকে দেখল। জ্বলন্ত দৃষ্টি, পলকহীন, সারা গা কাঁটা দিয়ে উঠল। তখনই মনে হলো লোকটা এ জগতের কেউ নয়, অশরীরী আত্মা। আস্তে আস্তে লোকটা পাশের ঘরে ঢুকে গেল। আমি খাট থেকে নামলাম, কিন্তু তার পেছনে যাওয়ার সাহস হলো না। এই কথাগুলো বলবার সময়ে দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি বললাম, এরকম যখন ব্যাপার তখন না হয় এ বাড়ি ছেড়ে দাও, অন্য কোথাও বাড়ি খুঁজি। আরতি উত্তর দিল, তাতেও তো মুশকিল। আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাড়ির দেওয়াল ভেঙে চুরে আমি 2টো ঘর বাড়িয়েছি। বাইরেটা চুনকাম ও ভিতরে রং দিয়েছি। গ্যাস বসাবার জন্য রান্নাঘরেরও অনেক অদল বদল করেছি। অবশ্য এসব বাড়িওয়ালার মত নিয়েই করেছি। ভাড়া থেকে মাসে মাসে কিছু করে টাকা কেটে রাখছি। সে টাকা শোধ হতে বছর 2 লাগবে। তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকার লোকসান হয়ে যাবে। একটু ভেবে বললাম, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব। তিনি কি বলেন শুনি। দিন 2 মধ্যে বাড়িওয়ালার কাছে গিয়ে হাজির হলাম। ঘরতর কৃষ্ণবর্ণ, বিপুল আকায়। কলকাতায় কিছু বাড়ি আছে, কাঠের ব্যবসা। একটা ইজি চেয়ারে বসেছিল। আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, পারল না। কি খবর? আমার কাছে হঠাৎ। আরতির কাছে শোনা সব কিছু বললাম। শেষকালে জিজ্ঞাসা করলাম, ঠিক করে বলুন তো, ও বাড়িটার কি কোনো দোষ আছে? দোষ মানে কেউ ও বাড়িতে অপঘাতে মারা গিয়েছিলেন? আগের কোনো ভাড়াটে? বাড়িওয়ালা মাথা নাড়ল। না মহাশয়, এর আগে মাত্র 2 ঘর ভাড়াটে ছিল। অপঘাতে তো দূরের কথা, এমনি মৃত্যু কারো হয়নি। তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য চাঁদে যাচ্ছে, তখন কী সব ভূত প্রেতের কাহিনী আমদানি করছেন? তর্ক করলাম না। অনেক বিষয় আছে, তর্ক করে বোঝানো যায় না। স্থূল উদাহরণ দেওয়া যেখানে সম্ভব নয়, চলে এলাম। তারপর মাস 2 আরতির কোনো খবর নেই। আমি কিন্তু নিশ্চিন্ত, যাক অপদেবতার উপদ্রব আর নেই, সব শান্ত। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো। কোটরগত চোখ, বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি হে, শরীর খারাপ নাকি? আরতি কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল, একটু জল দিন। জল শুধু খেলো না, মুখে চোখেও দিল। তারপর বলল, আরতিকে টালিগঞ্জে তার দিদির বাড়ি দিয়ে এসেছি। কালীঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না। কেন, কি হলো? আরতির কাছে তো কিছু কিছু শুনেছেন। আমি কিন্তু এ পর্যন্ত কিছু দেখিনি, কোনো শব্দ শুনিনি। সেই জন্য এতদিন আমি আরতিকে ঠাট্টা করতাম। তাছাড়া ভূত আত্মা,
এসবে আমার কোনো দিনই কোনো বিশ্বাস নেই। কাল একটা কাজে হাওড়ায় আটকে পড়েছিলাম, বাস বন্ধ, ট্যাক্সিও পাই না। কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়িতে পৌঁছতে প্রায় 12টা হয়ে গিয়েছিল। আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল। যাক, আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথা ঠক করে কি একটা লাগলো। বাথরুমে আবার কে কি রাখলো, একটু কমজোর বাতি, কিন্তু সে বাতিতে দেখতে কোনো অসুবিধা হলো না। ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বাথরুমটা অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া, আগে টালির ছাদ ছিল, আমরাই খরচ করে অ্যাসবেস্টস দিয়েছিলাম। উপরে দুটো কাঠের কড়ি, একটা দড়িতে দেহটা ঝুলছে, গলায় দড়ির ফাঁস, মাথাটা একদিকে কাত হয়ে পড়েছে, দুটো চোখ আধবোজা, জিভটা অনেকখানি বের হয়ে গেছে। বোধ হয় জিভের উপর দাঁতের চাপ পড়েছিল, তাই জিভ কেটে রক্তের ফোঁটা ঝরে পড়ছে, কিছুটা দেহের উপর, কিছুটা মেঝেতে। পরনে আধমোয়াল ধুতি, কাঁধে পইতে। মাথা উঁচু করবার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঠেকে গিয়েছিল। আমি সব কিছু ভুলে আরতি বলে চেঁচিয়ে উঠেছিলাম। আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল। আমার চিৎকারে ছুটে এসে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রথমে সে ঠিক বুঝতে পারেনি, তারপর উপর দিকে চোখ যেতেই ও মাগো বলে মেঝের উপর ছিটকে পড়ে অজ্ঞান। আরতির মুখে জলে ঝাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর বাকি রাতটা দুজনে বাইরের ঘরে বসে কাটালাম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন তার দিদির বাড়ি এলাম, তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে, চোখ দুটো করমচার মতো লাল। আমি চুপ করে বসে সব শুনলাম। আশিসের কথা শেষ হতেই জিজ্ঞাসা করলাম, আরতি এখন কেমন আছে? খুব ভালো নয়। বিকারের ঘরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে, ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিল দড়ি হাতে। আমি এখানে থাকবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই, ভয়টা কেটে গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সব কিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছা হলো। এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে আত্মহত্যা করেছে। সে হয়তো আত্মহত্যা করার জন্য নির্জন একটা জায়গা খুঁজছিল। তাই আশিসকে বললাম, চলো একবার নিজের চোখে দেখে আসি। তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছো, তাতে নাও হতেও পারে। পুলিশে খবর দেওয়া তোমাদের একটা কর্তব্য, তারা এসে মৃতদেহের ভার নেবে। আশিস আমার সঙ্গে চলো। তালা খুলে ভিতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম, কোথাও কিছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞাসা করলাম, কই হে, কোথায় তোমার ঝুলন্ত দেহ? রক্তের একটা ফোঁটা তো কোথাও দেখছি না। আশিস রীতিমতো অপ্রস্তুত, সব চোখের ভুল, বুঝলে? আশিস মাথা নাড়ল, কিন্তু দুজনেই ভুল দেখলাম। ওরকম হয়, একজনের ভয় আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায়। তুমিও দেখো না, কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দৃশ্য দেখে থাকো, তাহলে আজ কোথাও কিছু নেই। তা কি হতে পারে? এখানটাতেই তো দেখেছিলাম। মুখ তুলে উপরের দিকে দেখেই আমি থেমে গেলাম। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা, দড়িটা ফাঁসের আকারে ঝুলছে। অস্বীকার করব না, আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল। বুকের দাপাদাপি এত জোরে যে ভয় হলো, স্পন্দন থেমে না যায়। এ দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি। আরও অবাক কাণ্ড, দড়ির ফাঁসটা অল্প দুলছে, অথচ কোথাও বাতাস নেই। বাইরে বাতাস থাকলেও বাথরুমে বাতাস ঢোকবার কোনো সুযোগ নেই। আশিসের সঙ্গে বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজি, তাও হওয়া সম্ভব নয়। কোনো যুক্তিতর্ক বিচার করেও সমাধান করতে পারলাম না। আরতিরা আর ও বাড়িতে ফিরে যায়নি। ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল আর্থিক লোকসান সত্ত্বেও। এ ঘটনার প্রায় মাস তিনেক পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি। হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। বেঞ্চে বসে আছে। আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, মশাই, সত্যি কথা বলুন তো, বাড়িটার কি রহস্য? আমার আত্মীয়টি তো থাকতে পারল না, পালালো। প্রথমে কিছুতেই বলবে না, অবশেষে আমার পীড়াপিড়িতে বলল, এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল। তা প্রায় বছর 10 আগে। পেটে শুল বেদনা ছিল। বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল। তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয়। তারপর থেকে যারা ভাড়াটে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতে পারে না। আমি বলেছিলাম,
গয়া পিণ্ডদানের ব্যবস্থা করেননি কেন? করার চেষ্টা করেছি মশাই, অনেকবার করেছি। প্রত্যেকবার এক একটা বিপদ। বুড়োর আত্মীয়রা গোয়া গিয়েছিল পিণ্ড দিতে। 3 দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি, ধর্মশালা থেকে বের হতেই পারল না। আমি নিজে একবার গিয়েছিলাম। ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে 1 মাস হাসপাতালে শয্যাগত। পুরোহিত দিয়ে শান্তি স্তয়নের আয়োজন করার চেষ্টা করেছিলাম, সেখানেও বিপত্তি। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙর তার মাথায় পড়ল। পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। ব্যাস, তারপর থেকে আর কোনো পুরোহিত আসতে রাজি হলো না। কি করি বলুন তো? সে উত্তর জানা ছিল না। কাজেই সেদিন বাড়িওয়ালার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। একটা কথা শুধু মনে হয়েছে, পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে যায়, প্রেতজনী বলে কিছু নেই। তারা কালীঘাট অঞ্চলের এই বাড়িটায় রাত কাটিয়ে যান। বাড়িটা এখনও খালি। ঠিকানা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্য আমি ভালো মন্দ হয়ে গেলে কোনো কিছুর জন্য দায়ী থাকব না। এই বলে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলো না। এই রকমই আরও নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।